বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ এবং নিয়মিত উপস্থাপক অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার ঈদের ছুটিতে থাকার কারণে এককভাবে আমাকে এই অনুষ্ঠান এখান থেকে পরিচালনা সহ সকল কার্যক্রম করতে হচ্ছে। সংক্ষিপ্ত অনুষ্ঠান নিউজ স্টার গ্রুপের এই যে সংবাদপত্রগুলি দৈনিক সবার আগে দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, উইকলি যশোর টাইমস, সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, গোলদার বাড়ি, জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল যশোর, হোটেল বেনাপোল আবাসিক, গ্রাজুয়েট গ্রুপ সৌজন্যে অনুষ্ঠানগুলি আমাদের পরিচালিত হয়ে আসছে। দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV স্টুডিও, newsstar.tv, IPTV এবং ইউটিউব NSTV SA গোলদার, ফেসবুক ব্লগ MS আলী গোলদার। আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি জাতীয়ভাবে রাষ্ট্রসংঘ নিবন্ধিত আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র বৈষম্য সরকার আওয়ামী লীগের আমলে ওয়েস্ট বোর্ড মিডিয়া বোর্ড বাদ করে মাননীয় উচ্চতর আদালতের নির্দেশনা ক্রমে ফেরত পায়। বর্তমান ছাত্র জনতা সরকার 2024 আমার দি ডেইলি নিউজ স্টার 10টি এবং সাপ্তাহিক বাংলার 21 2টি অ্যাক্রিডিটেশন কার্ড মন্ত্রণালয় হতে বাদ করা হয়। আমার এই সকল কার্ডের ভিতরে আমার কার্ডটিও ঢুকাই দেওয়া হয়। পরে আমি আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে সাক্ষাৎকার দিতে বলে আমি এখান থেকে উপস্থাপনা করছি। এখন যিনি তথ্য সম্প্রচার উপদেষ্টা, ইনি এই যে অন্তর্বর্তী সরকারের, এখন তো দেশ পরিচালিত হচ্ছে উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট, 5 আগস্ট 2024 হতে। তো সেই হিসাবে আমি সকল কার্যক্রমই করব। কিন্তু এই এখন যিনি মাহফুজ আলম স্বঘোষিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার আন্ডারে এইটাই আমার প্রতিবাদ, ন্যায়সঙ্গত উপস্থাপনা। যেহেতু এই দেশে এখন আর কোনো সংবাদপত্র নাই, বিটিভি ওয়ার্ল্ড, চট্টগ্রাম বিটিভি, এগুলো সব দখল করে নিয়েছে এই যে এবি পার্টি এবং শিবিরের ছেলেপিলেরা। এখানে এখন বাংলাদেশ টেলিভিশনে জামাত ইসলামের রোকনিরা তাফসির করছে, দুর্ভাগ্যজনক। সেম এবং এটা গুনাই কবিরা, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এর ওপরে তো কোনো কাজ করছেই না জামাতে ইসলাম। উপরন্তু এই যে ধর্ষণ, সুদ ঘুষ জিনা ব্যভিচার, রাষ্ট্র পরিচালনা সামাজিকভাবে এইটা উস্কে দিচ্ছে তো এখানে এইটারই আমার প্রতিবাদ স্বরূপ। যেহেতু এখানে একটি কথা জামাত ইসলামেরই প্রচার যে আওয়ামী লীগের এই বঙ্গবন্ধুর সময় 4টি বাদে কোনো সংবাদপত্র ছিল না, তখন দেশে সংবাদপত্রই ছিল 4টি, আর কোনো সংবাদপত্র ছিল না। সদ্য স্বাধীন দেশ 1971 সালে, 72 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসলেন, দেশটাই গুছিয়ে নিতে পারেন নাই, সংবাদপত্রটা কোথার থেকে হবে? আমার সাংবাদিকতার বয়স 38 বছর। বেনাপোল বাত্রার নাম দিয়ে আমার ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে সাংবাদিকতা শুরু। দৈনিক ঝিনাইদা, যেটা মিডিয়াভুক্ত সংবাদপত্র, এখনো আমি দৈনিক ঝিনাইদার সম্পাদক, কিন্তু সংবাদপত্রটি এখন আর প্রকাশ হয় না। বাংলার 21, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দি ডেইলি নিউজ স্টার, এই সংবাদপত্রগুলোর
আমি প্রকাশক সম্পাদক। আমার এইটা এই যে ডেইলি নিউজ স্টার ভবন আমার ছিল, এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 1991 সাল থেকে। তো এই জায়গাটাই আর কি এখন দেশের যেটা হচ্ছে, দেশে সংবাদপত্র সংবাদ মিডিয়া একমাত্রই আছে আর কি এই জামাত ইসলাম এবি পার্টি শিবিরের মিথ্যাচারের আর কি। এই যে মিথ্যাচারের এদের যে 1 নম্বরের যে ছেলেটা আমিরুল মোমেনিন মানিক, এ হইল জামাত ইসলামের এই যে এই কেন্দ্রীয় পর্যায়ের নেতা আর কি। এই আর কি এই যে সোশ্যাল মিডিয়ার ইউটিউবটাকে ধ্বংস করে দিয়েছে আর কি। সামাজিক ব্যবস্থাকে, পর্দাকে, জিনাকে, ব্যভিচারকে, সুদ ঘুষকে এই আমিরুল মোমেনিন মানিক এটা ধ্বংস করে দিয়েছে। আর এখানে সোশ্যাল মিডিয়াতে আর একটা মিথ্যাচারের যে কাজটা করছে আশরাফ কাইসার নামে একজন সাংবাদিক। এ কোনোদিন সাংবাদিকতা করে নাই, কোনো পত্রিকায় সম্পাদনা করে নাই, এ কিছু লেখালেখি করে। এখন মিথ্যাচারের বেসাতিটা করছে। এখন এই দেশে একমাত্র আর কি একমাত্রই সাংবাদিক হিসাবে আর কি কিছু কাজ করতেছেন মাসুদ কামাল সাহেব। ইনিও আর বেশি দিন করতে পারবেন না। ইনি যেভাবে তথ্য উপাত্ত তুলে ধরছেন আর কি, এতে করে এই মাসুদ কামাল সাহেবও আর বেশি দিনটা সাংবাদিকতাটা করতে পারবেন না। কারণ সাংবাদিকতা করবেন পত্রিকা কোথায়? পত্রিকা যেগুলো প্রকাশিত হয় এর সব তো দখল করে নিয়েছে এবি পার্টি, ওই শিবির এবং 425 জন কুখ্যাত যারা রাজাকার, এই যারা দালাল আইনে আর কি, এই রাজাকারদের পরিবারের সন্তানাদিরা। এই জায়গাটা থেকেই আর যেহেতু আমরা এখন উই আর আন্ডার মার্শাল্লাহ 5 আগস্ট 2024 হতে সরকার পরিচালনায় এখানে কেরানি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টাগণ কাজ করছে, যারা সকলে এনজিও ব্যবসায়ী, তাদের সুবিধাটা নিচ্ছে। এবং এই যে উপদেষ্টাদের ইতিমধ্যে তো 7 মাসে 3,900 কোটি টাকা আর কি এই উপদেষ্টাদের পিছনে ব্যয় হয়ে গেছে। এই জায়গাটাই আর কি সেই যেহেতু দেশে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব মিথ্যাচারের মাধ্যম দিয়ে ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই যে আইসিটি অ্যাক্ট 2018, এই আইসিটি অ্যাক্ট 2018 আইনের অথর আমি বইটি, এবং আমার এই বইতে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধের ঘটনা, আমি 8 নম্বর সেক্টরের 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেক্টর ডাক সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। আমার এই বাম কান্ট্রি নষ্ট, এখনো নষ্ট। মেজর মঞ্জুর রহমান অর্থাৎ 8 নম্বর সেক্টর কমান্ডার আমার নামকরণটা করেছিল, এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, অর্থাৎ 1971 সালে রণাঙ্গনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার আমি আর কি। আমি এই মুক্তিযোদ্ধাটা এখন আর বলবো কি 7 আগস্ট আমাকে খুন করার জন্য আসে। যাই হোক আর কি, আমার পরিস্থিতিটা ফ্যামিলিটা, আমি যেহেতু আমার এই বড় ছেলেটি আর কি মিলিটারির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাকে যখন এখানটাই বারবার আর কি এই মেরে ফেলার জন্য আসে, তখন আমার এই জামাইটাই আর কি আমাকে বলছে অফিসটা না করার জন্য, না খোলার জন্য, প্রোগ্রাম না করার জন্য। কিন্তু আমি তো মুক্তিযোদ্ধা, দেশটা আনতে যেয়ে আমার এই কানটাই আমি শুনি না, আমার এই চোখটাই এখন দেখি না। তো এই জিনিসটা এখান থেকে আমার এই একটাই বলার আর কি, মুক্তিযোদ্ধাদের এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম মহোদয়, তামাশা করবেন না। রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। তাহলে আপনি নিজেও তো আপনি বীর প্রতীক খেতাবটা নিজে নিজে আর কি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতো বসিয়ে নিয়েছেন। আপনি রণাঙ্গনের কোন জায়গাটায় যুদ্ধ করেছেন? আপনার নামটাই তো আমি শুনি নাই। এইটা আপনার কাছে আবেদন করেছি 19 তারিখে, আপনি তামাশাটা করেছেন 21 তারিখে। রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা অধিকাংশই মারা গেছে। 10,000 আমরা যারা যুদ্ধ করেছি মাইনর এবং অ্যাডাল্ট 10,000 যুদ্ধ করেছি, অনেকেই মারা গেছে। আর যারা জীবদ্দশায় তারা তো জামুকা নিবন্ধিত, জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নিবন্ধিত। আমার মতো 2-4 জন আমরা যারা বেঁচে আছি ওই সাদিপুর বনগা বেনাপোলের স্থানীয় কান্টক জ্ঞানালা আমি আর কি আপনার কাছে আবেদন করেছি। আমাদের কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই। 1971 সালে রণাঙ্গনের এই যে মুক্তিযোদ্ধার মর্যাদার সেটেলমেন্টটা প্রত্যাশা করছি। আর জামাত ইসলামের
যেটা গঠনতন্ত্র আমি কালকে এই যে পড়লাম আর কি, এখানে তাদের 1941 সালে জামাত ইসলাম পাকিস্তানে নিবন্ধিত, এখন ওই রকম। বাংলাদেশে এখন তাদের নিবন্ধন নাই, তাদের রাজনৈতিকভাবে রাজনীতি করারও অধিকারটা নাই। 2024 সালের আগস্ট মাসে আর কি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি এসআরও দিয়েছেন, তার বদৌলতেই এই যে রাজনীতিটা করছে জামাতে ইসলাম। তো সেই জায়গাটায় তাদের এই যে আবু তাহের নায়েবে আমির বলছেন, এটাও মিথ্যাচার। তাদের গঠনতন্ত্রে আছে কি জামাতে ইসলাম আমির শফিকুর রহমান আর মহাসচিব গোলাম পরোয়ার, এই হচ্ছে জামাত ইসলামের যেটা কমিটি, তাদের নেতৃবৃন্দ, তারা নামের ওপরে এই যে। আর ওখানে যেটা গঠনতন্ত্রে পড়লাম, অবধারিত ভাবেই তাদের আল্লাহ হতে হবে, পাক কালাম, হাদিস জাননেওয়ালা, মাওলানা, মৌলবী হোক বা না হোক। তো এই জায়গাটাই আর কি জামাত ইসলামের কোনো নেতাই এখন এদের এইটার ওপরে নাই। তো সেই জায়গাটাই আমি উপস্থাপন করছি, যেহেতু সাংবাদিকদের জন্যই উপস্থাপন করছি। যে চ্যানেলগুলো যারাই আর কি সাংবাদিকতা আইসিটি অ্যাক্টে যেটা আছে, সাংবাদিকতা প্রকাশনা আইনে যেটা আছে, যাদের অ্যাক্রিডিটেশন নাই তারা লিখতে পারবে না সংবাদ, কোনো প্রবন্ধ, নিবন্ধ এবং টকশো তো দূরের কথা, কোনো সোশ্যাল মিডিয়াতে, ইভেন এমনকি এই যে সোশ্যাল মিডিয়াতেও কোনো প্রোগ্রাম করতে পারবে না, এই রকমটা। এটা আমার অ্যাক্রিডিটেশন কার্ড মন্ত্রণালয়ে, এই কার্ডটি আমার পার্মানেন্ট কার্ড। আমি প্রায় 28 বছর যাবৎ এই কার্ডটা হোল্ড করি, বঙ্গবন্ধুর গবেষণা করি, ডক্টর ওয়াজেদ মিয়ার দেওয়া আর কি, যেটা 32 সুধা সদন, ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া, এরশাদ সরকারকালীন এই যে সুধা মিয়া, এই ডক্টর ওয়াজেদ মিয়াকে দেওয়া 99 বছরের লিজ প্রপার্টি। তারপরেও আর কি এখানে ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে গবেষণা করতাম, আমি এখান থেকে উপস্থাপন করছি। যারাই আর কি সাংবাদিকতা করেন সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচারের মাধ্যমেই, এই যে এখানে আজকে একটি এই আমাদের সেনাবাহিনী প্রধান একটি কথা এখানটাই বলেছেন আর কি, যে ইতিমধ্যে আর কি এই 267টি মিথ্যা প্রচার করা হয়েছে আর কি। তো এই জায়গাটায় আমি এই সেই জায়গাটায় যে 294টি এখানে এই যে এই ভুল ফেক বা মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে আর কি, এই কথাটাই বলছেন এই সামরিক আইন প্রশাসক আর কি। তো এই জায়গাটায় যদি কিনা আমরা, যাদের এইরকম অ্যাক্রিডিটেশন নাই, আমি এই সাংবাদিকদের বলছি, আপনারা যারা পালিয়ে আছেন, চলে গেছেন, কাজ করছেন না, আপনারা সকলেই, আপনাদের সকলের হাতেই তো এই যে সোশ্যাল মিডিয়াটা আছে। আপনি কতদিনের সাংবাদিক, কেন এখন সাংবাদিকতা করতে পারছেন না? আর যারা করছে এরা কেউই সাংবাদিক না, এরা কথাই বলতে পারে না। এই জিনিসগুলো একটু তুলে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে সহযোগিতা করি আমরা, ভদ্রলোক মানুষ, তাহলে তার দেশটা পরিচালনা করতে সহজতর হবে, আরও সহজ হবে। এখন যিনি মাননীয় রাষ্ট্রপতিকে সহযোগিতা করছেন সরকার পরিচালনায়, সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আর রাষ্ট্রপতি তো এবার ঈদ জামাতেও আর কি জাতীয় ঈদগাহে উপস্থিত হন নাই। তো যাই হোক আর কি, এখান থেকে এইবারের ঈদটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং জাতীয় ঈদগাহ, আমি এই ঢাকাতে 1986 সাল থেকে এই পর্যন্ত বহুবার আর কি অংশগ্রহণ করেছি। তো সেইটাই, এবার কোনো জাতীয়ভাবে ঈদটা উদযাপিতই হয়নি, বাইতুল মুকাররমের কোনো ঈদের খবরই প্রচার হয়নি দেশে বিদেশে, এবং ওই জাতীয় ঈদগাহেরও না। আমি বাড়িতে গিয়েছিলাম, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। এখন মানুষজন বাড়িতে যাচ্ছে আর কি, এখন মানুষ ফেরত আসার থেকে, ঢাকার থেকে বাড়িতে যাওয়ার বিষয়টাই বেশি। কারণ এরা সবাই এই যে অধিকাংশ মানুষ, প্রায় 1.5 কোটির মতো মানুষ এই ঢাকা থেকে গ্রামের বাড়িতে যায়, যার প্রায় 1 কোটির মতো মানুষ এই যে ঢাকায় কাজ করে খাওয়া। এদের যেহেতু ঈদ উপলক্ষে সরকারিভাবে ধনাঢ্য ব্যক্তিরা কেউই কোনো প্রণোদনা বা টাকা পয়সা দেয় নাই, যে কারণে সীমাই সুজি বা গাড়ি ভাড়ার অভাবে আর কি ঈদ পরবর্তীতে আর কি এই ঈদ উপলক্ষে কিছু কাজ বাজ করে এখন বাড়িতে যাচ্ছে। এইটা আমার NSTV সাংবাদিকদের এবং আমার নিজের সংগৃহীত খবর আর কি।
সামনের কুরবানি ঈদ উপলক্ষে আমি রাষ্ট্রের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে এবং ধনাঢ্য ব্যক্তিদের কাছে কোরবানির টাকা দেওয়ার দরকার নাই, যাতে মানুষ সীমায় সুজি নিয়ে একটা জামা কাপড় কিনে ঈদটা করতে পারে। আপনারা সার্বিকভাবে এই রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবেন। সামনের ঈদ উপলক্ষে আমি এখনই উপস্থাপন করে রাখলাম। আর এই যে মিথ্যাচার বন্ধ না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের এই যে সরকার পরিচালনাটা খুব দুরূহ হয়ে যাবে। এখন আমাদের যে অনুষ্ঠান হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানটায় এখন আমাদের এই যে পীর মুরিদি অনুষ্ঠান ঈদুল ফিতরের, আমরা এবার যে আমাদের ঈদটা উদযাপিত হয়েছে সৌদি আরবের একদিন পরে। বিশ্বব্যাপী মানবতার প্রতি, ইসলামী উম্মার প্রতি, মুসলমানদের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক। এবার আর কি আমাদের এখনকার যে এই নিয়মিত অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। 1971 সালের এই রকম দিনে কেমন ছিলাম? 1971 সালের এই রকম এই যে এপ্রিল মাসে আমরা ওই সেই ভারতবর্ষেই ছিলাম 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত। মুক্তিযুদ্ধের 265 দিনের রণাঙ্গনের যোদ্ধা, প্রতিদিনই যুদ্ধ করতে হয়েছে, প্রতিদিনই আর কি। তো ওই সেই শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা বেগম হাজী খাইরুন্নেসাও এই যে মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের এই যে মুক্তিযুদ্ধের এই যে সনদ এবং প্রত্যাগত সনদ 1971 সালের আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের কোনো কোটা ভাতা নিবন্ধন প্রয়োজন নাই, মর্যাদার একটা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। 1971 সালের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন এখানকার যে ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান, প্রাথমিক শিক্ষায় মানের অবনতি এক যুগেও ঠেকানো যায়নি। ইউনূস মোদির বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা বিমস্টেক সম্মেলনে। দেশে শান্তি ফিরিয়ে আনা জরুরি, নূতন বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলব প্রধান উপদেষ্টা। এই সকল কথার কোনো কাজ দরকার নাই, যেহেতু আমরা এখন মার্শাল্লাহর আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী এই যে রাস্তায় সরকার প্রধান হিসাবে মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি একটা প্রজ্ঞাপন জারি করে মিলিটারিদের ওপরেই যদি এই যে আইন শৃঙ্খলার যেটুক ব্যত্যয় হচ্ছে এর একটা ক্ষমতা দিয়ে দেয়, আর কিছুই প্রয়োজন নাই। নূতন বাংলাদেশে সুযোগ দেখছে ধর্মীয় কট্টরপন্থীরা। নিউ ইয়র্ক টাইমস, নূতন বাংলাদেশে সুযোগ দেখছে ধর্মীয় কট্টরপন্থীরা। নিউ ইয়র্ক টাইমসের যে খবর, এরা হয়তো জানাই না আর কি, টোটাল ধর্মীয় কট্টরপন্থীদের সংখ্যা হলো জামাত ইসলাম 6% আর অন্যান্য 1%, 7% আর কি। তো এই জায়গাটাই আর কি ওই সব কথাবার্তা মুখরোচক এখান থেকে লিখে লাভও নাই। এইটা একমাত্রই আর কি, এই দেশে যদি আওয়ামী লীগকে ভোট করতে না দেওয়া হয় আর কি, তাহলে এখানে সংগ্রহীত টোটাল ভোটের পার্সেন্টেজ 40%ও হবে না। সেখানটাই হয়তো ওই বিএনপি 18-19% আর অন্যরা পাবে 5-7%। তো এই ভোটের বৈধতা কিভাবে হবে বা হবে না এটা আমি জানি না। আমি একজন যেহেতু 1.5 কোটি মুক্তিযোদ্ধা, সব রাজনৈতিক দল মিলে এবং ভোটারের সংখ্যা 6 কোটির ওপরে, তো যদি এখানে আওয়ামী লীগকে ভোট করতে না দেওয়া হয়, নিবন্ধন বাতিল করা হয়, তাহলে আওয়ামী লীগেরা ভোট দিতে যাবে কি যাবে না জানি না।
এই ভোটগুলো যারা স্বপ্ন দেখছেন আর কি যে অন্য দিকে যাবে, অন্য কোথাও যাবে না, যেমন বিএনপির ভোট দিতে যায় নাই, যে কারণে আওয়ামী লীগের ভোটের সংখ্যা বাড়ে নাই। আর এখানে যদি বিএনপি জাতীয় পার্টি বা জামাতে ইসলাম, যেহেতু জামাত ইসলামের এখন নিবন্ধনই নাই, এরা যদি নিবন্ধনবিহীন নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগেরও যারা ওই নাহিদ ইসলামের কথাই, এর মধ্যে তো আমি জাতীয়ভাবে মাপ চেয়ে নিয়েছি আওয়ামী লীগের পক্ষ থেকে, এখান থেকে সাধারণ মানুষরা যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করে আর কি, তাহলেও কিন্তু এই ভোটটা অন্যদিকে যাবে না। আওয়ামী লীগের কয়জন এমপি হবে কি হবে না, এটা আমি এই যে আওয়ামী লীগের ওপরে প্রায় সহস্রাধিক মানুষের উপরে একটা জনমত, এই যে যারা পাতি নেতা আর কি, এদের উপরে করে যেটা জানতে পেরেছি আর কি, সেইটাই এখানে বললাম। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বিস্তারে রাজি না রাশিয়া। এ মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট। যেসব অকাট্য এভিডেন্স রয়েছে তা দিয়ে বহুবার এদের অপরাধ প্রমাণ করা যাবে। চিফ প্রসিকিউটর, এই যে জামাত ইসলামের চিফ প্রসিকিউটর ছিল, এখন আবার এই যে জাতীয় যেটা 2024-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ইনি তো প্রমাণ করেই দিছে, অকাট্য প্রমাণ করা যাবে আর কি। তো এই জায়গাটায় এইরকম কথা আইন শাস্ত্রে যেটা পড়েছি, প্রমাণের দায়িত্ব বাদীর, আর চলমান মামলার উপরে কথাটাই বলা যায় না। এই যে তাজুল ইসলাম কিন্তু এইরকম কথাটাই বলে যাচ্ছে। আমি একে কন্ডেম করেছি, আমি একজন আইনজীবী হিসাবে, একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি 10টি প্রোগ্রাম করেছি, এখনো করে চলেছি আর কি। তো এইগুলো, এই যে তাজুল ইসলাম যে কথাটা বলছে, আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর আজকের এই নিউজটি উপস্থাপন করলাম। যেসব অকাট্য এভিডেন্স রয়েছে তা দিয়ে বহুবার এসব অপরাধ প্রমাণ করা যাবে। তার মানে তাজুল ইসলাম এই প্রমাণগুলো তৈরি করেছে, নিজে পড়ে শুনে রেডি করে রেখেছে। এখনো কিন্তু এই মামলাটার এভিডেন্স হিসাবে সেই মামলাই এখনো শুরু হয় নাই। রিপোর্টটাই এ মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্টটাই এখনো প্রসিকিউশনে জমা হয় নাই। তাহলে তাজুল ইসলাম আমাদের রাষ্ট্রের 18 কোটি জনগণকে, আইনজীবীদেরকে, বুদ্ধিজীবীদেরকে, দেশপ্রেমিকদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, ধর্মীয় মূল্যবোধকে এই তামাশাটা করছে। আর এটা এখানে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতির সচিব, এইটার উপরে কিন্তু রাষ্ট্রপতির সচিব মহোদয় আর কি, এটা যেহেতু রাষ্ট্রটা আমাদের উচ্চতর আদালত পরিচালিত হয়, সরকারি এবং ওই উচ্চতর আদালত এবং মাননীয় রাষ্ট্রপতির প্রজ্ঞাপন ক্ষমতা, এই রাষ্ট্রপতির ক্ষমতার উপরেই আর কি। কাজেই রাষ্ট্রপতির সচিব মহোদয় কিন্তু এটার উপরে কথাটা বলতে পারেন আর কি। রাজনৈতিক ঐক্যমত, ন্যায় বিচারের মাধ্যমেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত হবে। নাহিদ ইসলাম, ভালো কথা। দলগুলোর পরামর্শ ছাড়া সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে না। এই যে তথ্য উপদেষ্টা, পারমাণবিক চুক্তি না করলে ইরানে হামলা এবং বন্ধুদের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। এখনো ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ। লোহাগাড়াই বাস মাইক্রো সংঘর্ষ, ঝরে গেল 10 প্রাণ। বিএনপি 17 নেতা গ্রেপ্তার, আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর বিএনপি নেতাদের নেতৃত্বে হামলা। অভয়নগরে ফুচকা খেয়ে আক্রান্ত 2.5 শতাধিক। ফেব্রুয়ারির চেয়ে মার্চে দ্বিগুণ বেড়েছে ধর্ষণ ও গণপিটানি, MSF এর প্রতিবেদন। সিলেটের সাবেক মেয়র সহ আওয়ামী লীগ ছাত্রলীগের 3 নেতার বাসায় হামলা ভাঙচুর। এখানে এখনকার আজকের আমাদের শেষ যে প্রোগ্রাম উপস্থাপনা আর কি, সাংবাদিকরা, আপনারা যারা সাংবাদিকতা করছেন না আর যারা আর কি অসাংবাদিক, এই যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, বিটিভিতে এবং পত্রপত্রিকায় যারা লিখছেন, তাদের এইরকম পরিস্থিতি নিশ্চিত করে টকশোতে বসবেন। টেলিভিশন মালিকগুলোকে বলছি, জাতীয়ভাবে আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর, মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপনা। এই মিথ্যাচারই কিন্তু, যেটা ওয়াকারুজ্জামান সাহেবও বলেছেন আর কি, মিথ্যাচার হচ্ছে সংবাদ পরিবেশনের মাধ্যমে।
এই যে আর আমরা উই আর আন্ডার মার্শাল্লাহ। এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি যদি প্রজ্ঞাপন ইস্যু করে সামরিকাধীন প্রশাসককে বলেন আর কি, যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনাদের, সব বাহিনীকে নিয়ে এই সুষ্ঠু সুন্দরভাবে আইন শৃঙ্খলা পরিচালিত করেন। এ ব্যতি রেখে কথাই কোনো কাজ হবে না। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। মব এখন আর নাই, থাকবেও না। পথে ঘাটে রাস্তায় 18 কোটি জনগণের প্রতি সতর্কতামূলক। যখনই দেখছেন কাউকে ছিনতাই করছে, কাউকে মারছে, কারোর ওপরে একটা সাধারণ মানুষের ওপরে অসাধারণ নির্যাতন করছে, আমরা সকলেই আর কি যে যেভাবে যে অবস্থাটাই থাকি অন্তত পাশে যেয়ে দাঁড়াই। প্রতিরোধ না করলেও পাশে যেয়ে আর কি, দর্শকের ভূমিকা নাই, যে জিজ্ঞাসাবাদ করি ওনাকে কেন মারছেন, ওনাকে আইনের আওতায় তুলে দেন বা আমাদের কাছে দেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করব। এই কাজটা আমরা যদি সকলেই দায়িত্ব নিয়ে করি তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয়, আর স্বরাষ্ট্র উপদেষ্টা মুখরোচক কথাটা আর বলবেন না, কথা কম বলেন। আর আমার সেই উপস্থাপনা এখান থেকে যারা আর কি তার নিজের কাজ করছে, উপদেষ্টাগিরি করছে, আপনারা এই যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থটা নিবেন না, সকলেই দিলে আমার ট্যাক্সের অংশেরটুক আমি দিব না। এটা আমার একটি প্রতীকী প্রতিবাদ স্বরূপ আর কি, যে কাজ না করে কাউকে কিছু দেওয়ার নাই। আগামী কুরবানি ঈদ উপলক্ষে সাধারণ যারা 1 কোটি মানুষ ঢাকার বাইরে থেকে কাজ কাম করে খায়, ঢাকার বাইরে যায়, এদেরকে কিছু প্রণোদনার ব্যবস্থা করবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।